আসসালামু আলাইকুম। দুই বেস্ট ফ্রেন্ড নার্সের চাকরি নিয়ে একসাথে ইন্দোনেশিয়ার এক ভয়ানক ক্লিনিকে আসে, যে ক্লিনিকের একটা পরিত্যক্ত ওয়াশরুম ব্যবহার করে আরুম, যার ফলে সেখানে আটকে থাকা এক ভয়ঙ্কর প্রেতাত্মা তাকে বশ করে নেয়। আর এরপর শুরু হয় এই প্রেতাত্মার ভয়ানক সব তাণ্ডব। নৃশংসভাবে খুন হতে থাকে এই ক্লিনিকের কর্মচারীরা। আস্তে আস্তে করে সামনে আসে 5 বছর আগে চাপা পড়া এই হসপিটালের ভয়ানক এক রাতের ঘটনা, যা আপনার রাতের ঘুম কেড়ে নিবে। তো চলুন আর দেরি না করে সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই হরর মুভির গল্প জানা যাক, যার নাম লেম্বায়ুং। গল্পটি শুরুই হয় একটা ট্র্যাজিক দৃশ্য দিয়ে। আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা দড়িতে ঝুলেছিল। হুট করে তার হুঁশ আসে, সে ছটফট করতে থাকে। আশেপাশের পরিবেশ এবং তার ছটফটানি দেখে আমরা বুঝতে পারি যে সে স্বেচ্ছায় এই কাজ করেনি, তাকে হয়তোবা খুন করার জন্য কেউ এখানে ঝুলিয়ে দিয়েছে। দৃশ্য চলে যায় এই ঘটনার কিছুদিন আগে। আমরা দেখতে পাই যে হসপিটালের যে লেবার রুমের যে বাথট্যাবের ওপর ওই মেয়েটি ঝুলেছিল, সেই বাথট্যাব আসলে ব্যবহার করা হতো মেয়েদের বাচ্চা ডেলিভারির জন্য। সেখানে একজন মহিলার ডেলিভারি চলছিল, আর এই ডেলিভারি করা ছিল ওই মেয়েটি যাকে আমরা একটু আগেই গলায় দড়ি দিতে দেখেছিলাম। মেয়েটির নাম ছিল তান্ডি। একটা সুস্থ বাচ্চা ডেলিভারির পর সব নার্সরা খুশি হয়ে যায়, তবে তান্ড্রির মুখে এক উদাসীনতার ছাপ যেন যাচ্ছিলই না। এই ব্যাপারটা অন্য নার্সও লক্ষ্য করে। এই অন্য নার্স হলো তান্ড্রিকে ছোটবেলা থেকে লালন পালন করা তার আন্টি। সে তান্ড্রির মন খারাপ দেখে ওই স্থানে চলে যায় যেখানে মন খারাপ থাকলেই তান্ড্রি প্রায় যেত। দায়ু দেখতে পায় তান্ড্রি সেখানে বসেই কাঁদছে, তাই সে তান্ড্রির কাছে যায় এবং তাকে বোঝায় যে সব ঠিক হয়ে যাবে। আমরা বুঝতে পারছিলাম তান্ড্রির মনে কোনো একটা চাপা কষ্ট ছিল, যেটা সে ইচ্ছা থাকা সত্ত্বেও দায়ুকে বলতে পারছিল না। তাই তো সে দায়ুর কোলে মাথা রেখে কাঁদতে থাকে এবং দায়ু তার মন ভালো করার জন্য তার পছন্দের গানটি গুনগুন করে গাইতে থাকে। পরদিন সকালে আরো একজন মেয়ের ডেলিভারি ছিল, যে কারণে তাকে নিয়ে দায়ু ওই ডেলিভারির রুমে যেতে যাচ্ছিল। তবে সে দরজা খুলতেই ভয় পেয়ে যায়। তাকে এইভাবে ভয় পেতে দেখে পেশেন্ট পর্যন্ত ভয় পেয়ে যায়। পরবর্তীতে দেখা যায় এটা একটা তেলাপোকা ছিল মাত্র। এটুকুতেই সে এত ভয় পেয়ে গিয়েছে। তবে সে তো জানতোই না যে তার সামনে কি অপেক্ষা করছে। ভেতরে গিয়ে বাথট্যাবের উপর থেকে কাপড় সরাতেই সে চমকে ওঠে, কেননা সেখানে ঝুলেছিল তান্ড্রির লাশ, যা দেখে দায়ু তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এখন দৃশ্য চলে যায় তান্ড্রির মৃত্যুর কিছুদিন পরে। আমরা দুজন নতুন নার্সকে দেখতে পাই, যারা কিনা ওই হসপিটালে জব নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বাসে করে আসছিল। মেয়ে দুজনের নাম ছিল আরুম এবং বিজ্ঞা। পৌঁছানোর পর তারা হসপিটালের একজন কর্মচারী হারুর সাথে কথা বলার চেষ্টা করে। তারা তাকে জানায় যে তারা এই হসপিটালে নার্সের জব নিয়ে এসেছে। এমন সময় এই হসপিটালেরই একজন ডক্টর ইমো সেখানে চলে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এখানে কি করতে এসেছে। যখন বিকা তাকে বলতেই যাচ্ছিল যে তারা নার্সের জব নিয়ে এসেছে, তখন ডক্টর ইমো বলে যে এখানে শুধুমাত্র ছেলে নার্সরাই অ্যালাউড। যা শুনে আরম এবং বিজ্ঞা দুজনেই অবাক হয়ে যায়। তখনই সেখানে নার্স দায়ু চলে আসে এবং ব্যাপারটা সামলে নিবে বলে ডক্টরকে চলে যেতে বলে। সে তাদের দুজনকে নিয়ে যায় এই হসপিটালেই তাদের থাকার জন্য ব্যবস্থা করা একটা রুমে। সে জানায় ডক্টর ইমু অনেক কঠোর একজন ডক্টর, তার সাথে বেশি একটা কথা না বাড়াতে। সে আরো কয়েকজন ডক্টরের ব্যাপারে তাদেরকে জানায় এবং তাদেরকে তাদের রুম দেখিয়ে দেয়। তবে তখনও পর্যন্ত বিকা চিন্তিত ছিল যে তাদের যদি এই চাকরিটা না থাকে তাহলে তারা কোথায় যাবে। এত কষ্ট করে তারা এত দূর এসেছে। তারা মূলত একজন ডক্টরের রেফারেন্সে এখানে এসেছিল। তাই তো বিজ্ঞা ওই ডক্টরের সাথে ফোনে কথা বলার জন্য ভেতরে চলে যায়। তখন বাইরে থাকা আরুম কল করে তার বয়ফ্রেন্ডকে, যে কিনা তাকে কোনো একটা ঔষধ খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আরুমকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। সে বলে সে বাসেই ঔষধটা খেয়ে নিয়েছিল, এমনকি সে নিজের কাছে আরো কিছু ঔষধ রেখে দিয়েছে। যদি এই ঔষধে কাজ না হয় তাহলে সে আবারও খাবে। একথা বলেই সে ফোনটি রেখে দেয়। তখনই বিকা রুম থেকে বের হয় এবং আরুমকে জিজ্ঞাসা করে যে তার মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়েছে কিনা। ফলে আরুম বুঝতে পারে যে তার ঔষধে কাজ হয়েছে। মূলত আরুম তার বয়ফ্রেন্ডের দ্বারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, যে কারণে সে ওই ঔষধটা খেয়েছিল। এখন ওই রাতে আরুমের শরীর বেশ খারাপ হতে শুরু করে। যেহেতু সে হসপিটালেই ছিল তাই সে ওয়াশরুম খুঁজছিল। তবে যে একটা ওয়াশরুম তাদের রুমের কাছে ছিল সেই ওয়াশরুমে কাজ চলছিল, যে কারণে সে ব্যবহারের জন্য অন্য ওয়াশরুম খুঁজতে থাকে।
সে যখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল তখন একটা রুমের ভেতর আমরা ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাই, যে ব্যাপারে খেয়াল না করে আরুম সামনের দিকে এগোচ্ছিল। আচমকাই এক ভয়ানক হাত তার মাথার পাশ দিয়ে চলে যায়, যে জিনিসটা আরুমও অনুভব করতে পারে। তাই তো সে ওই ঘরের দিকে যেতে শুরু করে, যে ঘরের দিকে আমরা ওই শক্তিকে যেতে দেখেছিলাম। সেখানকার দরজাটি আপনা আপনি তার সামনে বন্ধ হয়ে যায়। আরুমের মনে হয় ভেতরে হয়তোবা কেউ আছে। দরজাটা খুলতেই সে দেখতে পায় এটা একটা লেবার রুম, যার সাথে একটা ওয়াশরুমও ছিল। এর অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে এটা পরিত্যক্ত। তবে এইসব দিকে খেয়াল করার সময় আরুমের ছিল না, তাই সে ওয়াশরুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে নিজেকে পরিষ্কার করে নেয়। এমন সময় বাইরে বেসিংয়ের ট্যাপ আপনা আপনি চালু হয়ে যায়। আরুম বাইরে এসে সেটা বন্ধ করতেই বাথট্যাবের ভেতরকার ট্যাপটি আপনা আপনি চালু হয়ে যায়। আরুম এতে করে একটু অবাক হয়, তবে সেই ব্যাপারটাতে খুব একটা গুরুত্ব না দিয়ে ওই ট্যাবের পানিতেই নিজের নোংরা কাপড় ধুতে থাকে। আর এরপর সে যখন চলে আসবে তখনই সে একজন মেয়েকে দেখতে পায়, যে কিনা হাঁটতে হাঁটতে অন্য পাশে থাকা বাথট্যাবের দিকে যাচ্ছিল। তার পিছু পিছু আরুমও এগিয়ে যায়, তবে বাথট্যাবের পর্দা সরাতেই সে দেখতে পায় সেখানে তো কেউই নেই। এইসব কিছুতে আরুম বেশ ঘাবড়ে গিয়েছিল, তাই সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তবে দুটো হাত যেন তাকে ওয়াশরুমের দিকে টেনে নিতে চাইছিল, যে ব্যাপারটা আরুমও অনুভব করে। এমন সময় সেখানে চলে আসে দায়ু। দায়ু তাকে বলে যে এই লেবার রুম পুরোপুরিভাবে বন্ধ, এটা ব্যবহার করা সবার জন্য নিষিদ্ধ, তাই দ্বিতীয়বার যেন সে এখানে না আসে। আরুমও এটা মেনে নেয় এবং সেখান থেকে চলে যায়। পরদিন ডক্টর আন্দ্রি আরুম এবং বিকাশ সাথে কথা বলে। আন্দ্রি বলে ডক্টর ইমু ঠিকই বলেছিল, এই মুহূর্তে তাদের হসপিটালে ছেলে নার্সদের প্রয়োজন, কেননা তাদের হসপিটালে কনস্ট্রাকশনের কাজ চলছে। তবে সে ব্যবস্থা করে দিয়েছে যাতে করে আরুম এবং বিকা এখানেই থেকে ইন্টার্নশিপ করতে পারে, যা শুনে তারা দুজনই খুশি হয়ে যায়। আন্দ্রি বলে যে সে তাদেরকে সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকবে, তাই তাদের যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় তাহলে যেন তারা প্রথমেই আন্দ্রির সাথে যোগাযোগ করে। তখনই সেখানে একজন মেয়ে চলে আসে, যার সাথে আন্দ্রি আরুম এবং বিকার পরিচয় করিয়ে দেয়। মেয়েটি এখানে আরুম এবং বিকার দিকে খুবই অদ্ভুতভাবে তাকায়, যার ফলে তারা দুজনই বেশ অস্বস্তিতে পড়ে যায়। পরবর্তীতে সে আন্দ্রির সাথে বেরিয়ে যায়। একজন লোকের মাধ্যমে আরুম এবং বিকা জানতে পারে যে ওই মেয়েটি আসলে আন্দ্রির এক্স ওয়াইফ ছিল। সেও একজন ডক্টর, সে একজন সাইকিয়াট্রিক। আর দুজনই যেহেতু ডক্টর তাই ডিভোর্স হলেও তারা দুজন নিজেদের সম্পর্ক খুব ভালোভাবে মেনটেন করে। এখন এরপর আমরা একটা ক্যাম্পেইনের দৃশ্য দেখতে পাই। হসপিটালের সকলে মিলে ক্যাম্পেইন করে রোগীদেরকে ফ্রিতে চিকিৎসা দিচ্ছিল। এখানে ডক্টর আন্দ্রি এবং গ্রাম প্রধানের কথা থেকে আমরা জানতে পারি যে তান্দ্রির মৃত্যুর পর এখনও রোগীরা হসপিটালে যেতে ভয় পায়, যে কারণে হসপিটালে এখন আর ডেলিভারির জন্য কোনো রোগীই আসে না। আন্দ্রি এখানে গ্রাম প্রধানকে বোঝানোর চেষ্টা করে যে সব সিচুয়েশন তারা সামলে নিয়েছে, আর তাদের এই কথা বিকাও শুনতে পায়। এখন সন্ধ্যা হয়ে আসায় আন্দ্রি আরুম এবং বিকাকে বলে ডক্টর ইমুর সাথে হসপিটালে ফিরে যেতে। তবে তখনই আরুম দেখতে পায় সেখানে তার বয়ফ্রেন্ডকে, যাকে দেখে সে আন্দ্রির কাছে বাহানা বানায় যে তার রাস্তায় কাজ আছে, তাই সে একাই চলে যাবে। কথা বলে সে মূলত গোপনে তার বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের বাসায় যায়, যেখানে তার বয়ফ্রেন্ড আবারও তার সাথে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে। আরুম তাকে বাধা দেয়। তখন দিমাস বলে যে সে তো এটা প্রথমবার করছে না। তখন আরুম বলে তারা একবারই মাত্র মিলিত হয়েছিল, তাও আবার আরুম ড্রাঙ্ক ছিল। দিমাসই তাকে মদ পান করিয়ে এই কাজটি করেছিল, যার ফলে আজ আরুমের এই অবস্থা। দিমাস তখন বলে সে আরুমের প্রতি সিরিয়াস, সে তার সকল দায়িত্ব নিবে। তবে আরুম তার ভুল ভাঙিয়ে বলে যে সে এই ব্যাপারে প্রস্তুতি না। যদি সে প্রস্তুত হতো তাহলে সে কখনোই আরুমকে ওই ঔষধ খেতে বলতো না, না আরুমকে একা একা অ্যাবর্শন করতে হতো। যখন আরুমের তাকে প্রয়োজন ছিল তখন সে সেখানে ছিলই না। কথা বলে আরুম কাঁদতে থাকে। অন্যদিকে আমরা আন্দ্রিকে দেখতে পাই যে কিনা তার কর্মচারীকে ঠিকভাবে কাজ করার কথা বলছিল। আমরা বুঝতে পারছিলাম ডক্টর আন্দ্রির সাথে সকলের বেশ ভালো সম্পর্ক। এখন ওই দিন সন্ধ্যায় আরুম হসপিটালে ফিরে সকলের কাপড় আয়রন করছিল। তখন সেখানে হেরু আসে এবং আরুমকে বলে যে এই সন্ধ্যার সময় কাজ করা উচিত না, এতে অমঙ্গল হয়। তার কথা মেনে আরুম কিছু সময় দাঁড়িয়েছিল। এরই মাঝে আমরা দেখতে পাই হেরু খুবই খারাপ নজরে তাকে দেখছে। একটু পরই হেরু তার দিকে এগিয়ে যায়। এখানে কি হয়েছিল তা আমাদেরকে দেখানো হয় না। আমরা দেখতে পাই আরুম ওয়াশরুমে গিয়ে কাঁদছে।
কিছু সময় কান্নার পর সে নিজের কাপড় বদলে চলে আসে নিজের ডিউটিতে। সেখানে ডক্টর আন্দ্রি তার লাস্ট পেশেন্টকে দেখছিল। লাস্ট পেশেন্ট চলে যাওয়ার পর সে আরুমকে জিজ্ঞাসা করে যে আর কোনো পেশেন্ট আছে কিনা। আরুম এই ব্যাপারে না বললে আন্দ্রি বলে যে সে এখনো পর্যন্ত আধা ঘন্টা হসপিটালে থাকবে, ততক্ষণে যদি কোনো নতুন পেশেন্ট আসে তাহলে সে যেন তাকে ডেকে দেয়। একথা বলে আন্দ্রি সেখান থেকে চলে যায়। তখনই জানালার কাছে আসে আরুমের বেস্ট ফ্রেন্ড বিকা। তারা দুজন সেখানে বসে ডক্টরদের ব্যাপারে কথা বলছিল। এমন সময় আমরা তাদের পেছন থেকে কাউকে একটা হেঁটে যেতে দেখতে পাই, যে কিনা সরাসরি ওই রুমে গিয়ে পেশেন্টের চেয়ারে বসে পড়ে, যা দেখে আরুম একটু অবাক হয়। সে বারবার মেয়েটিকে জিজ্ঞাসা করছিল যে সে রেজিস্টার করিয়েছে কিনা, তবে মেয়েটি তো তার কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছিল না, যা দেখে বিকা ঠিক করে যে সে এই ব্যাপারে রিপোর্ট করতে যাবে। ততক্ষণে আরুম যেন পেশেন্ট সামলায়। আরুম তাকে একা রেখে যেতে নিষেধ করে, তবে বিকা শোনে না। আর এরপর পিছে ঘুরতেই তার হৃদয় যেন চমকে ওঠে। মেয়েটি খুবই ভয়ানকভাবে বসেছিল, আর এই মেয়েটি আর কেউ নয় বরং ছিল তানরি। হ্যাঁ, মুভির প্রথমে যে মেয়েটি নিজেকেই নিজে শেষ করে দিয়েছিল সেই মেয়েটি। অর্থাৎ এটা কোনো স্বাভাবিক মানুষ নয়, হতে পারে কোনো প্রেতাত্মা, যে ব্যাপারে তখনও পর্যন্ত আরুম কোনো কিছুই জানতো না। সে তো এমনিতেই তানরির ভয়ানক হাসি দেখে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তানরির মুখ থেকে রক্তপানি পড়ছিল, তাই আরুম সেটা মুছতে এগিয়ে যায়। সে যখন তানরির মুখ মুছছিল তখন তানরি আস্তে আস্তে করে তার পেটে হাত রাখে, যা দেখে আরুম একটু অবাক হয়। আর এরপর তানরি হঠাৎই তাকে ভয় দেখায়। সাথে সাথে রুমের লাইটও নিভে যায়। আরুম কি করবে তা বুঝে উঠতে পারছিল না। ফোনের আলো জ্বালিয়ে সে সামনে দেখতেই দেখতে পায় সেখানে তো তানরি নেই, তাই সে ভয়ে ভয়ে তানরিকে খুঁজছিল। তখনই সে অপর পাশের দেওয়ালে তানরিকে নিজের মাথা ঠুকতে দেখতে পায়। সে সেদিকে এগিয়ে যেতেই তানরি তার দিকে ভয়ানকভাবে এগিয়ে আসে, যা দেখে ঘাবড়ে গিয়ে আরুম নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর সে উঠে লাইটের সুইচ খুঁজতে থাকে। কোনো মতে সুইচ পর্যন্ত পৌঁছে সে লাইটগুলো জ্বালিয়ে দেয়। তবে লাইট অন করে পিছে ঘুরতেই তার ঘাড়ের উপর দেখা যায় তানরিকে, যে কিনা তার মুখের উপর হাত রাখে। ফলে আরুম আরো বেশি ভয় পেয়ে যায়। সে ভয়ে ছটফট করছিল। এমন সময় সেখানে চলে আসে আন্দ্রি। হুঁশ ফিরতেই আরুম জিজ্ঞাসা করে যে পেশেন্ট কোথায়। আন্দ্রি বলে এখানে তো কোনো পেশেন্টই আসেনি। ফলে আরুম এইসবের কিছুই বুঝে উঠতে পারে না। পরদিন সকালে আমরা দেখতে পাই ওই লেবার রুমের বাথট্যাবের ভেতরে থাকা ওই পানির ট্যাপ ঠিক করা হচ্ছিল। যেটা ঠিক করছিল এই হসপিটালেরই একজন কর্মচারী মেং। সেখানে হেরো এসে তাকে ভয় দেখায়। মেং আগে থেকেই অনেকটা ঘাবড়েছিল, কেননা এখানেই তানরি নিজেকে শেষ করে দিয়েছিল। তাই সে এখানে মোটেও কাজ করতে চাইছিল না। তার কাছে সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছিল। সে এইসবে হাত দেওয়ার আগে একটা রিচুয়াল করার কথাও বলে, তবে হেরো তার কথা মজার ছলে উড়িয়ে দেয়, যা দেখে মেং বলে যে হেরো যেন এবার নিজেই এই কাজ সামলে নেয়, কেননা সে এই কাজ করতে পারবে না। একথা বলে সে সেখান থেকে চলে যায়। হেরো কাজটি করতে যাচ্ছিল, এমন সময় তার কাছে কল আসে। কল পেয়ে আর্জেন্টভাবে সে অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়ে। রাতের বেলা সে যখন অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে ফিরছিল তখন সে ফোনে কারোর সাথে কথা বলতে থাকে, যেখানে সে আরুমকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করছিল। ওই সময় সে ব্রিজের উপর থেকে গাড়ি চালাচ্ছিল। তার সামনে ছিল একটা ট্রাক। ফোনটা রেখে সে ওই ট্রাকটি ক্রস করার চেষ্টা করতে থাকে। বেশ কয়েকবার চেষ্টা করার পরও সে ক্রস করতে পারছিল না। দুবার তার সামনে দিয়ে গাড়ি চলে আসে, আর একবার তো সে নিজের সামনে তানরিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তবে এতে সে ঘাবড়ে যায় না, বরং সে ট্রাক চালকের উপরই চিৎকার করতে থাকে তাকে সাইড না দেওয়ার কারণে। সে যখন নিয়ম ভেঙে এইভাবে গাড়ি চালাচ্ছিল তখন আচমকাই তার সামনে সে একটা বাস দেখতে পায়। ফলে সে সাইড করতে গিয়ে আচমকাই রডের কাছে চলে যায় এবং বেশ কয়েকটা রড তার শরীরে ঢুকে পড়ে। আমরা দেখতে পাই সামনে দিয়ে কোনো বাস আসছিল না, বরং সেখানে দাঁড়িয়ে ছিল তানরির আত্মা, যার কারণেই হয়তোবা হেরোর এই অ্যাক্সিডেন্টটি হয়েছে। তার এই মৃত্যুর খবর শুনে সকলে ভীষণ ভেঙে পড়ে। মেং এবং দাইও অনেক কান্নাকাটি করতে থাকে, যেহেতু তারা লম্বা সময় ধরে একসাথে কাজ করছিল। আন্দ্রি নিজে আসে তার লাশটি দেখতে। এদিকে আরুমের মনের মধ্যেও অনেক কিছু চলছিল। সে কোনো একটা ব্যাপারে ভেবে কান্নাকাটি করছিল, যা দেখে বিকা তার কাছে ছুটে আসে এবং জানতে চায় যে সে কেন কান্নাকাটি করছে। উত্তরে আরুম কাঁদতে কাঁদতে বলে হেরো মারা গিয়েছে তার জন্য। গতদিন সে যখন কাজ করছিল তখন হেরো তার দিকে এগিয়ে এসেছিল এবং খুবই খারাপভাবে তাকে স্পর্শ করেছিল, সেই সাথে খারাপ মন্তব্যও করেছিল, যে ব্যাপারটা তার ভালো লাগেনি। আর এই কারণেই সে মনে মনে হেরোর মৃত্যু কামনা করেছিল।
তাই তো এখন তার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করছে। যা শুনে বিকা বলে সে যেন ইস্তেগফার পড়ে নেয়, আল্লাহ নিশ্চয়ই তাকে মাফ করে দিবে। তখন আরুম বলে যে সে আর এই হসপিটালে থাকতে চায় না, সে গার্লস হোস্টেলে মুভ করতে চায়। বিকা কি তার সাথে যাবে? সে এখানে বিকাকে অনেক অনুরোধ করতে থাকে, যদিও গার্লস হোস্টেলে গেলে তাদের খরচ অনেক বেড়ে যেত। তবুও বিকা এখানে তার বান্ধবীর জন্য রাজি হয়ে যায়। তারা দুজন ওই দিনই গার্লস হাউসে শিফট করে। এদিকে আমরা দায়ু এবং মেংকে কথা বলতে দেখতে পাই, যারা কিনা মনে করছিল যে হেরু হয়তো বা ওই বাথটাবের নলের কাজ করেছিল বলেই তার মৃত্যু হয়েছে, আর এই কারণেই সেখানে কাজ করার জন্য তাদের জীবনেও ঝুঁকি রয়েছে। এই ব্যাপারটা নিয়ে মেং অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। দায়ু তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এখন ওই দিন রাতে হসপিটালের জেনারেটর বারবার অফ হয়ে যাচ্ছিল, যে কারণে মেং যায় সেটা ঠিক করতে। তবে চালু করে দেওয়ার পরও সেটা আপনা আপনি অফ হয়ে যাচ্ছিল। মেং একটু ঘাবড়ে যায়। এরপরও সে গুরুত্ব না দিয়ে আবারও চালু করে সে যখন চলে আসবে তখন সেটা আবারও বন্ধ হয়ে যায়। এমন সময় সে দেখতে পায় সামনে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। সে গুনগুন করে দায়ুর ওই গানটি গাইছিল, তাই তার মনে হয় যে এটা হয়তো বা দায়ু, তার সাথে হয়তো বা সে মজা করছে। তাই সে দায়ুকে এমন মজা করতে নিষেধ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। এমন সময় সে পেছন থেকে কাঠের জুতার আওয়াজ শুনতে পায়। দৃশ্য চলে যায় অতীতে। তান্ডি পেছন থেকে আসলেও মিং সবসময় বুঝতে পারত, কেননা তান্ডি একমাত্র এই হসপিটালে হিল পরে হাঁটত। তাই তো এই অন্ধকার ঘরে তান্ডির ওই হিলের শব্দ শুনে মিং অনেক ভয় পেয়ে যায়। তখনই আমরা তার পেছন দিয়ে তান্ডির আত্মাকে দেওয়াল পেয়ে ছাদের উপরে উঠতে দেখতে পাই, যে কিনা ধাপ করে উপর থেকে নিচে পড়ে যায়। মিং পিছে তাকাতে কিছুই দেখতে পায় না। এমন সময় ভয়ঙ্কর তান্ডির আত্মা তার নিচে চলে আসে, যাকে দেখে মিং এত বেশি ভয় পেয়ে যায় যে সে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইভাবে দৌড়াতে দৌড়াতে সে একটা ঝিলের কাছে চলে আসে, যেটা পার হওয়ার জন্য শুধুমাত্র একটা গাছ ফেলা ছিল। তার মনে হচ্ছিল তখনও পর্যন্ত তান্ডির আত্মা তার পিছু করছে, তাই সে ভয় পেয়ে ওই গাছের উপর উঠে যায় এবং সাবধানে ওই ঝিল পার হওয়ার চেষ্টা করে। তবে হঠাৎই তার পা পিছলে যায় এবং সে ওই গাছটি ধরে ঝুলে পড়ে। তখনই পানির ভেতর থেকে বেরিয়ে আসে তান্ডির আত্মা, যে কিনা তার পা ধরে টেনে পানির ভেতরে নিয়ে নেয়। পানির স্রোতের কারণে সে কিছুতেই নিজেকে সামলে উঠতে পারছিল না। তবুও মিং কোনো মতে সকাল হতে হতে পারে চলে আসে। এই ঘটনায় সে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে আশেপাশে যাকেই দেখছিল তার কাছেই সাহায্য চাওয়ার চেষ্টা করছিল। তবে কেউ তো তার কোনো কথা শুনতেই চাইছিল না। সবাই মনে করছিল মিং হয়তো বা পাগল হয়ে গিয়েছে। এখানে ধাক্কা লাগায় মিংয়ের লকেটটি তার গলা থেকে পড়ে যায়। সে এটা দেখে এবং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আমরা এখানে জানতে পারি মিং এবং দায়ু মূলত হাজব্যান্ড ওয়াইফ। মিং ভালো করেই জানতো যে দায়ু তান্ডিকে নিজের মেয়ের মতো দেখে। এরপরও টাকার জন্য সে বাধ্য হয়েছিল তান্ডিকে ফাঁসিতে ঝোলাতে। হ্যাঁ, তান্ডিকে সে এবং হেরু মিলে ফাঁসিতে ঝুলিয়েছিল। এর কারণ আপাতত তো আমরা জানি না, তবে আমরা বুঝতে পারি যে সে এর জন্য অনেক বেশি অনুতপ্ত ছিল। তাকে দিয়ে এক প্রকার জোর করিয়ে এই কাজটি করানো হয়েছিল, যে কারণে সে দায়ুর চোখের দিকেও তাকাতে পারছিল না। এই সব কিছু ভেবে সে ঠিক করে যে সে দায়ুকে সবটা বলে দিবে। এ কারণে সে চলে আসে হসপিটালের ওই জেনারেটর রুমের ভেতরে সে দায়ুকে দেখতে পায়। সে দায়ুকে ডাকতে থাকে সবটা বলে দেওয়ার জন্য। তবে দায়ু হেঁটে ভেতরের দিকে চলে যায়। সে দায়ুকে খুঁজছিল, আচমকাই তার সামনে চলে আসে তান্ডির আত্মা, যার ফলে সে নিচে পড়ে যায় এবং তার পায়ে চাপ লেগে মেশিনটি অন হয়ে যায়। আর এর ফলে ওই মেশিনের নিচে চাপা পড়ে সে ভয়ানকভাবে মৃত্যুবরণ করে। এখন ওই দিন আবার হসপিটাল থেকে বেশ ঘাবড়ে গিয়ে আরুম গার্লস হোস্টেলে ফেরে। সে বিকাকে বলে যে সে হার মেনে নিয়েছে, সে আর এটা করতে পারবে না, সে বাড়িতে ফিরে যেতে চায়। তখন বিকা তাকে বলে যে সে চাইলে ফিরে যেতে পারে, তবে বিকা যেতে পারবে না। বিকা আবারও তার মা বাবাকে নিরাশ করতে পারবে না। একমাত্র মেয়ে হওয়ায় সে তার বাবা মায়ের দায়িত্ব নেওয়ার জন্যই এখানে এসেছে। সে এত সহজে হার মানতে পারবে না। ফলে আরুমও বাধ্য হয় এখানে থাকতে। ওই রাতে ঘুমের মাঝে হঠাৎই কিছু আওয়াজ শুনে বিকার ঘুম ভাঙে। সে দেখতে পায় আরুম ছটফট করছে। সে আরুমের হুঁশ ফেরায়। হুঁশ ফিরতেই আরুম অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে বিকাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে সেদিন হসপিটালে যে পেশেন্ট এসেছিল সে আজ রাতে তাদের কাছে এসেছিল। যা শুনে বিকা অবাক হয়ে যায়। আরুম তখন তার এই ভয়ানক চেহারার বর্ণনা দিতে থাকে, যার জিহবা অনেক লম্বা ছিল। সে প্রথমে বিকার উপর উঠতে গিয়েছিল আরুম ভেবে। পরবর্তীতে সে ওই বিছানা থেকে নেমে যায় এবং আরুমের কাছে চলে আসে।
সে আরুমের বডিতে তার লম্বা জিহবা দিয়ে স্পর্শ করতে থাকে, আর এই কারণেই সে ঘুমের মধ্যে ছটফট করছিল। তারা এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় সেখানে একজন লোক চলে আসে এবং তাদেরকে মিংয়ের মৃত্যুর সংবাদ দেয়, যা শুনে তারা ছুটে চলে যায় ওই স্থানে। মিংয়ের বডির এই অবস্থা দেখে আরুম সহ্য করতে পারে না। তখন সেখানে ডক্টর ইমু মিংয়ের কাছে বসেছিল, যে কিনা বিকাকে দেখে খুব একটা খুশি হয় না। বিকার এতে করে তার উপর সন্দেহ জাগে, তাই তো সে সেখান থেকে বেরিয়ে আসলে বিকা তার পিছু করতে থাকে। ডক্টর ইমু যায় দায়ুর সাথে কথা বলতে, যেখানে বিকা আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করে। ডক্টর ইমু দায়ুকে বলে যে সে যেন তার কাছে কিছুই না লুকায়। সে যদি তাকে সত্যিটা না বলে তাহলে সে কখনোই তাদেরকে সাহায্য করতে পারবে না। এমন সময় বিকার উপস্থিতির ব্যাপারে ডক্টর ইমু টের পেয়ে যায়, তাই বিকা তার সামনে চলে আসে। ডক্টর ইমুও সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায়। বিকা ভেতরে গিয়ে দায়ুর কাছে জানতে চায় যে ইমু কি তাকে কোনোভাবে ডিস্টার্ব করছে কিনা। দায়ু জানায় এমন কিছুই না। তখন বিকা বলে যে এই সব কিছুর পেছনে কে দায়ী হতে পারে। এছাড়া এই হসপিটালটি যে ডক্টরের অর্থাৎ ডক্টর বাগাস, সেও বা কোথায়। পরপর 2 জন কর্মচারী মারা গিয়েছে। দায়ু এই ব্যাপারে কোনো কিছুই জানতো না, তাই ওই রাতে বিকা নিজেই এই ব্যাপারে সার্চ করার চেষ্টা করে। তবে ইন্টারনেটে ডক্টর বাগাসের ব্যাপারে কোনো তথ্যই ছিল না, যে ব্যাপারটা তার কাছে খুবই অস্বাভাবিক লাগে। সে হসপিটালে আসার দিন বাগাসের যে ছবি দেখেছিল সেই অনুযায়ী সার্চ দেয়। সেখানে সে শুধুমাত্র আন্দ্রির সাথেই বাগাসের একটা ছবি দেখতে পায়। তবে সে বাগাসের ব্যাপারে আর কোনো ইনফরমেশনই পায় না। আর এরপর সে যখন হোস্টেলে পৌঁছায় তখন সে দেখতে পায় দিমাস সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং আরুম সেখানেই দাঁড়িয়ে কাঁদছে। অর্থাৎ দিমাস আরুমের সাথে দেখা করতে এসেছিল। আরুমের এমন মন খারাপ দেখে বিকা তার কাছে জানতে চায় যে কি হয়েছে। তখন আরুম জানায় যে হসপিটালে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে। সে জিজ্ঞাসা করে সে এই ব্যাপারে দিমাসকে বলেছে কিনা। উত্তরে আরুম বলে সে দিমাসকে তো বলেছে, তবে দিমাস তার কথা বিশ্বাস করতে চায়নি। যেহেতু এই খারাপ কিছু হওয়ার সময় আরুমের জ্ঞান ছিল না, তাই তার মনে হচ্ছে যে আরুম হয়তোবা স্বপ্ন দেখেছে। এখন অন্যদিকে আমরা দিমাসকে দেখতে পাই, যে কিনা একা একা বাইকে করে বাড়িতে ফিরছিল। জঙ্গলের পাশে এই অন্ধকার রাস্তায় সে একটা মেয়েকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তবে আমরা তো জানি এটা কোনো মেয়ে নয়, বরং তানরির আত্মা ছিল, যাকে দেখে দিমাস তাকে সাহায্য করতে চায়। দিমাস আসলে খুবই খারাপ চরিত্রের একজন ছেলে ছিল, আর সেই ব্যাপারেরই সুযোগ উঠাচ্ছিল তান্ত্রীর আত্মা। দিমাস একাকী দেখে তাকে সাহায্য করতে চায়। সেও বলে তার বাড়িতে তাকে এগিয়ে দেওয়ার জন্য, আর এরপর সে দিমাসের বাইকে উঠে বসে। এদিকে বিকা এবং আরুম তখনও কথা বলছিল। বিকা আরুমকে জিজ্ঞাসা করে যে কে তার সাথে ওই মিসবিহেভ করেছিল। আরুম এই কথার কোনো উত্তর দিবে তার আগেই বিকার কাছে কারোর কল আসে। বিকা গোপনে কলটি রিসিভ করে, যেন সে আরুমের কাছ থেকে কলটি লুকাতে চাইছিল। আর এরপর সে জানতে পারে দিমাসের অ্যাক্সিডেন্টের ব্যাপারে। মূলত দিমাস যখন তানরির আত্মাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রওনা দিয়েছিল, তখন তানরির আত্মা তাকে বশে নিয়ে ফেলেছিল এবং তাকে দেখিয়েছিল যে সে যেন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু মূলত সে একটা পাহাড়ের চূড়ায় ছিল, যেখান থেকে তার মনে হয় সে দ্রুত বাইক চালিয়ে ব্রিজটি পার হয়ে যেতে পারবে। আর এটা মনে করেই সে বাইকটি জোরে চালায়, আর এর ফলে সে পাহাড় থেকে সরাসরি নিচে গিয়ে পড়ে। আর এভাবেই মৃত্যু হয় দিমাসের। হসপিটালে দিমাসের মা এবং ছোট ভাইও আসে, যে কিনা বিকাকে দেখে তাকে জড়িয়ে ধরে, যা দেখে আরুম একটু অবাক হয়। দিমাসের মা এখানে বিকাকে বলে যে সে যখন বলেছিল যে সে লেম্বায়ং ক্লিনিকে গিয়েছে তার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে, তখন সে বুঝতে পেরেছিল যে সে নিশ্চয়ই বিকার সাথে দেখা করতে গিয়েছে। তখনও পর্যন্ত দিমাসের নিঃশ্বাস চলছিল, তাই সে বিকাকে তার জন্য দোয়া করতে বলে। সে চলে যাওয়ার পর বিকা চুপ করে দাঁড়িয়েছিল। আরুম তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে বিকাকে কিভাবে দিমাসের মা চেনে, আর এই ব্যাপারটাও বা বিকা তার কাছ থেকে কেন লুকিয়েছে। তারা কি দুজন আবারও এক হয়ে গিয়েছে? বিকা এই কথার কোনো উত্তর দিতে পারে না। ফলে আরুম অনেক বেশি কষ্ট পায় এবং তখনই হসপিটাল থেকে বেরিয়ে যায়। আর এর বেশ কিছুক্ষণ পর সে হোস্টেলে গিয়ে পৌঁছায়, যেখানে বিকা তার রুমে বসেছিল। বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। এরই মাঝে আরুম নিজের কাপড় চোপড় গুছিয়ে বেরিয়ে যেতে চায়। বিকা তাকে আটকানোর চেষ্টা করে, তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে আরুম তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে বলে সে আর এখানে কাজ করবে না। সে হসপিটালে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে বিকা তার সাথে কাজ করতে চাইতো, যাতে করে সে আবারও দিমাসের সাথে এক হতে পারে, দিমাসের দেখা পেতে পারে। বিকা তাকে বোঝানোর চেষ্টা করে যে এমনটি নয়, তবে আরুম তো তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায়।
আর এরপর বিকাকে প্রশ্ন করে যে সে দিমাসের সাথে প্রথমবার কেন ব্রেকআপ করেছিল, দিমাসের কারণে কি সে প্রেগনেন্ট হয়েছিল, দিমাস তাকে দায়িত্ব নিবে বলে ধোকা দিয়ে তাকে কি অ্যাবর্শন করিয়েছিল। যা শুনে বিকা অবাক হয়ে যায় এবং আরুমকে প্রশ্ন করে যে সে কি এমনটি করেছে। আরুম বলে সে যেন সতী সাবিত্রীর নাটক এখন আবার না শুরু করে, যার উত্তরে বিকা বলে যে তার এবং দিমাসের প্রথমবার ব্রেকআপ এই কারণেই হয়েছিল কেননা সে দিমাসের সাথে ঘনিষ্ঠ হতে চায়নি, আর এটা তার হিজাব পড়া শুরু করার আগের ঘটনা। হিজাব পড়া শুরু করার পর থেকে সে আর কোনো সম্পর্কেই জড়ায়নি। সাথে সাথে আরুম পজেস হয়ে যায় এবং রেগে বিকাকে বলে সে হিজাব পরে শুধুমাত্র নাটক করার জন্য। একথা বলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। বিকা এই ঘটনায় ভীষণ ঘাবড়ে যায়। আরুমকে হসপিটালে ভর্তি করা হয়, যেখানে তার মা এসেছিল আরুমকে দেখতে। এখন আরুমকে চেক করে আন্দ্রি যখন বেরিয়ে যাচ্ছিল তখন বিকা যায় তার সাথে কথা বলতে। সে বিকাকে নিশ্চিন্ত হতে বলে কেননা আরুমের অবস্থা ঠিকঠাক ছিল, আর আরুম যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে তাই বিকা চাইলেও আরুমের সাথে চলে যেতে পারে। এই ব্যাপার নিয়ে আন্দ্রি তাদেরকে কোনো রকম জোর করবে না। আন্দ্রির এই ভালো মানসিকতা দেখে বিকার কাছে বেশ ভালো লাগে, তাই সে আন্দ্রির কাছে ওই প্রশ্নটি করে যেটা তার মনে এতদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। সে বলে ডক্টর বাগাস কেন এই হসপিটালে আসে না, যে কিনা এই হসপিটালের মালিক। হসপিটালে এত সব ঘটনা ঘটছে, কত মানুষ মারা যাচ্ছে, তবু তার মধ্যে কোনো রকম দায়িত্ববোধ নেই। তখন আন্দ্রি তাকে হেসে উত্তরে বলে এই হসপিটালের মালিক কোনো বাগাস নয়, বরং সে নিজে। যা শুনে বিকা একটু অবাক হয়। তখন আন্দ্রি বলে যে তার আগের হসপিটালে যখন সকলে তার ব্যাপারে জানতো যে সেই হসপিটালের মালিক, তখন সে যতক্ষণ হসপিটালে উপস্থিত থাকতো ততক্ষণই শুধুমাত্র কর্মচারীরা রোগীদের সাথে ভালো ব্যবহার করত, আর এই ব্যবহারের কারণেই তার আগের হসপিটালটি বন্ধ হয়ে গিয়েছিল। তাই এবার সে তার ফ্যামিলি ড্রাইভারের ছবিটি এই ক্লিনিকে টাঙিয়ে রেখেছে, যাতে করে সকলে মনে করে যে এটাই হলো এই ক্লিনিকের মালিক, যাতে করে মালিক উপস্থিত থাকাকালীন এবং অনুপস্থিত থাকাকালীন সকলের ব্যবহারের পার্থক্য সে দেখতে পারে এবং সেই অনুযায়ী সে কর্মচারী রাখতে পারে এই হসপিটালে। তার এই কথা শুনে বিকা বেশ ইমপ্রেস হয়। আন্দ্রি তাকে এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে নিষেধ করে সেখান থেকে চলে যায়। এখন এরপর বিকা যায় দায়ুর সাথে দেখা করতে। দায়ু তখন ব্যাগপত্র নিয়ে হসপিটাল থেকে চলে যাচ্ছিল। তার হাজবেন্ড মিং চলে যাওয়ায় সে নিজের হোম টাউনে ফিরে যাবে বলে ঠিক করেছিল, কেননা এখানে তার আপন বলতে আর কেউই নেই। একথা বলে সে চলেই যাচ্ছিল, তখনই বিকা তাকে ডাক দেয় এবং বলে মিং এর রেখে যাওয়া একটা জিনিস তাকে দেওয়া হয়নি। সে এখানে ওই চেনওয়ালা লকেটটি তার হাতে তুলে দেয়, যেটা হাতে পাওয়া মাত্রই দায়ু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তার মনে পড়ে যায় যে এই লকেটের মধ্যে ছোট্ট ছোট্ট কাগজের টুকরার মাধ্যমে মিং তাকে সবসময় সরি বলতো। সে বলেছিল যে যখন সে তার সামনে এসে সরি বলতে পারবে না তখনই সে এইভাবে তাকে সরি বলবে। দায়ুর কাছেও ব্যাপারটা এত বেশি স্পেশাল ছিল যে সে পরম যত্নে ওই চিরকুটগুলো তুলে রাখত। বর্তমানেও সেই লকেটের ভেতরে একটা চিরকুট পায়, তবে সে এটা পড়া মাত্রই কাঁদতে শুরু করে। সেখানে কি লেখা ছিল তা আমরা জানতে পারি না, বরং দায়িত্ব এখানে ওই কাগজটি ছিঁড়ে ফেলে সেখান থেকে দ্রুত চলে যায়। তার এই ব্যবহার বিকার কাছেও বেশ অদ্ভুত লাগে, তাই সে কাগজের ওই ছেঁড়া অংশটি দেখে যেটার উপর তান্দ্রির নাম লেখা ছিল। তাই তো ওই রাতে সে হসপিটালের কম্পিউটার ব্যবহার করে সেখানে ডক্টর তান্দ্রি লিখে সার্চ দেয়, আর এর ফলে তান্দ্রির ছবি আসা মাত্রই সে চমকে ওঠে, কেননা ওই দিন সে ডক্টর আন্দ্রির ক্যাবিনে তান্দ্রির আত্মাকে দেখেছিল। ফলে সে বুঝতে পারে ডক্টর তান্দ্রির সাথে এই সকল ঘটনা কোনো না কোনোভাবে কানেক্টেড। তবে সে আরো বেশি অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় ডক্টর তান্দ্রির সাথে ইমুর ছবি, ঠিক যেন তারা এক দম্পতি। এই ছবি দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। তখনই সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছে ঘুরতে এসে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে ছিল ডক্টর ইমু। ডক্টর ইমু তাকে এই কম্পিউটারে সার্চ দিতে দেখে ফেলেছিল, ফলে সে আর দেরি না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে তার ডক্টর ইমুর সাথে ডিউটি ছিল। ক্যাবিনে আসার পর সে ডক্টর ইমুকে গুড মর্নিং বললেও সে কোনো কথার উত্তর দেয় না, ফলে বিকা চুপ করে থাকে। আর এরপর সে কোনো এক পেশেন্টের প্রয়োজনে বাইরে গেলে বিকা তার ব্যাগ চেক করার কথা ভাবে। মূলত তার প্রথম থেকেই ডক্টর ইমুর উপর সন্দেহ ছিল, আর গত রাতে ওই ফটো দেখার পর তার সন্দেহ আরো বেশি বেড়ে গিয়েছিল। তাই সে ডক্টর ইমুর ব্যাগ চেক করে, যেখানে সে এই হসপিটাল নিয়ে অনেকগুলো আর্টিকেল দেখতে পায়। এইভাবে আর্টিকেল কেই বা কালেক্ট করে রাখবে, ফলে বিকাশ সন্দেহ আরো বেশি বাড়ে। সে ব্যাগের ভেতরে একটা ডায়েরি পায়। ডায়েরি তো নয়, এটা একটা কালেকশন বুকের মতো ছিল, যেখানে সে তান্দ্রির চুলের কাটা অংশ দেখতে পায়। শুধুমাত্র তান্দ্রি নয়,
সেখানে বিভিন্ন মেয়েদের চুলের কাটা অংশ ছিল, এমনকি আরুমেরও, যা দেখে সে ঘাবড়ে যায় এবং মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে আরুমের সাথেও যে অন্যায় কাজটি হয়েছিল তার পেছনেও হয়তোবা ডক্টর ইমুই ছিল। ইমুই হয়তোবা এই সব কিছুর জন্য দায়ী, এমনকি তান্ড্রির মৃত্যুর জন্য। এমন সময় ডক্টর ইমু ক্যাবিনের দিকে আসছিল, যে কারণে সে দ্রুত লুকিয়ে পড়ে। তবে সে বাইরে বের হতে পারে না। তার আগেই ডক্টর ইমু সেখানে চলে আসলে সে ভেতরেই চুপটি মেরে বসে থাকে। ডক্টর ইমু তার ব্যাগে কিছু একটা রাখতে গেলে দেখতে পায় সবকিছু উল্টোপাল্টা, সেই সাথে তার ওই কালেকশন বুকটিও নেই, যা দেখে ডক্টর ইমু এবার টেনশনে পড়ে যায়। তাই সে চারিদিকে খুঁজতে থাকে বিকা কোথায়। এদিকে বিকা তো সেখানেই লুকিয়েছিল। ডক্টর ইমু ক্যাবিন থেকে বের হতেই বিকাশ সুযোগ পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে চায়। তবে সে ধরা পড়ে যায় ডক্টর আন্দ্রির কাছে। বিকা তাকে জানায় যে তার জীবনের রিস্ক রয়েছে ডক্টর ইমুর কাছ থেকে তাকে বাঁচাতে। আন্দ্রি এসবের কিছুই বুঝতে পারছিল না। তখন বিকা বলে যে এই কালেকশন ডায়েরিটি হলো ডক্টর ইমুর। আন্দ্রি এটা বুঝতে পারছিল না যে বিকা কেন ডক্টর ইমুর ডায়েরি চুরি করে পালিয়েছে। তবে বিকা বলে সে তাকে সবটা খুলে বলবে। তাই তো আন্দ্রি তাকে আলাদা একটা স্থানে নিয়ে যায়, যেখানে বিকা তাকে সব সন্দেহের ব্যাপারে খুলে বলে। বিকার মনে হচ্ছিল 5 বছর আগে তান্ড্রির মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে ডক্টর ইমুই দায়ী। তখন ডক্টর আন্দ্রি বলে তান্ড্রির মৃত্যুর পর হসপিটাল অনেকদিন পর্যন্ত বন্ধ ছিল। ওই কয়দিন সে বিদেশে ছিল। বিদেশ থেকে ফিরে সে ঠিক করেছিল যে সে হসপিটাল আবারও সুন্দরভাবে পরিচালনা করবে। তবে হসপিটালে যদি আগের অপরাধী এখনো থেকে থাকে তাহলে মেয়েদের নিরাপত্তাই বা কিভাবে সে দিবে। তবে সে বিকাকে চিন্তা করতে নিষেধ করে। সে আরুমকে নিরাপদে রাখার জন্য তাকে নিয়ে যাবে দায়ুর কোয়ার্টারে, যাতে করে ওই পর্যন্ত ইমু না পৌঁছাতে পারে। ফলে বিকাও কিছুটা নিশ্চিন্ত হয় এবং খুশি হয় আন্দ্রির এইভাবে সাহায্য করায়। ওই রাতে বিকা আরুমের পাশেই বসেছিল। তখনও পর্যন্ত আরুমের জ্ঞান ফেরেনি। তাই তো বিকা তার পাশেই নামাজ আদায় করে কোরআন পাঠ করতে শুরু করে। অন্যদিকে আমরা আরুমকে দেখতে পাই, যে কিনা মুভির শুরুতে দেখানো ওই স্থানে পৌঁছে গিয়েছিল যেখানে বেঁচে থাকাকালীন তান্ড্রি দায়ুর কোলে মাথা দিয়ে শুয়েছিল। সে দেখতে পায় তার সামনে বসে বিকা মাটি খুঁড়ছে। সে পাগলের মতো মাটি খুঁড়ছিল, যা দেখে আরুম একটু অবাক হয়। তখনই সে দূরে দায়ু এবং তান্ড্রিকে দেখতে পায়। দায়ু গুনগুন করে গান গাইছিল। আরুম এই ব্যাপারে বিকাকে বলতে গেলেই সে দেখতে পায় বিকা তো মাটি খুঁড়তে খুঁড়তে মাটির ভেতরে ঢুকে গিয়েছে। তাই তো সে বিকাকে সাহায্য করার জন্য তার দিকে হাত বাড়ায়। তখনই বাস্তব জগতে আমরা আরুমকে দেখতে পাই, যে কিনা ছটফট করতে শুরু করেছিল এবং স্যালাইনে তার রক্ত উপরের দিকে উঠছিল। অর্থাৎ এতক্ষণ যাবৎ সে যা কিছু দেখছে তা সব স্বপ্নে ছিল, আর স্বপ্নে ওই জিন ঠিক এইভাবেই তাকে পোজেস করে নেয়। এই ব্যাপারে না জানা বিকা সেখানেই কোরআন শরীফ বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙতেই সে দেখতে পায় রুমে তো আরুম নেই, যা দেখে সে ঘাবড়ে যায়। দ্রুত হিজাব পরে সে বাইরে বেরিয়ে আসে। পুরো হসপিটালে আরুমকে খুঁজতে খুঁজতে সে ওই লেবার রুমের সামনে চলে আসে। হেরু এবং মেংয়ের মৃত্যুর পর লেবার রুমের দরজা ভেঙে সেখানে দেয়াল তুলে দেওয়া হয়েছিল। তবে ভেতর থেকে আরুমের কণ্ঠ ভেসে আসছিল। তাই তো বিকা বুঝতে পারছিল না যে সে আরুমকে কিভাবে সাহায্য করবে। এ কারণেই সে আন্দ্রিকে কল করে এবং দ্রুত হসপিটালে আসতে বলে। তখনই বিকার নজর পড়ে দরজার উপরের ফাঁকা অংশের দিকে। সে একটা মইয়ের সাহায্যে ভেতরে প্রবেশ করে। ততক্ষণে আন্দ্রিও সেখানে চলে আসে। সে ওই মই দেখে বুঝতে পারে যে হয়তো বা বিকা এর ভেতরেই প্রবেশ করেছে। এদিকে বিকা ভেতরে গিয়ে দেখতে পায় যে বাথটাবের উপর তান্ড্রি মারা গিয়েছিল সেই বাথটাবের ভেতর বসে আছে আরুম। সে সেখানে বসে বারবার বলছে যে আমার তো কোনো দোষ ছিল না, মরা তো উচিত তার ছিল, সে কেন মরেনি। এই কথাগুলোই সে বারবার বলছিল। তখন বিকা তাকে চিৎকার করে ডাক দিলে আরুম পিছে ফিরে তাকায় আর এরপর বাথটাবের ভেতরে ডুব দেয়। ভয়ে ভয়ে বিকা তার কাছে এগিয়ে যায়। তবে তার কাছাকাছি যেতেই আরুম তাকে নিয়েই পানির ভেতরে ডুব দেয়। আর এরপর সে বিকাকে নিয়ে হাওয়ায় তোলে এবং তাকে উল্টে বাথটাবের ভেতরে নিচের দিকে ফেলে দেয় এবং তার মাথা বারবার পানির ভেতরে দিতে থাকে এবং বলতে থাকে যে সে যেন সত্যিটা দেখে। কিছুক্ষণ পর সবকিছু থেমে যায়। বিকা পানির ভেতর থেকে উঠে আসে। সে বুঝতে পারছিল না যে এতক্ষণ যাবৎ কি হচ্ছে। সে দেখতে পায় এই ঘরের দরজা ঠিকঠাক আছে। তাই সে রুম থেকে বের হতেই দেখতে পায় পাশের রুমে ডক্টর আন্দ্রি পানির গ্লাসে কিছু একটা মেশাচ্ছে। এই পানিটা মূলত সে রেডি করছিল তার অ্যাসিস্ট্যান্ট তান্ড্রির জন্য, অর্থাৎ আগে আরুমের স্থানে তান্ড্রি কাজ করত। বেচারি তান্ড্রি কিছুই বুঝতে পারে না এবং ওই পানি পান করে নেয়।
ফলে সে অজ্ঞান হয়ে পড়ে আর এই জিনিসটারই সুযোগ তোলে আন্দ্রি। জ্ঞান ফেরার পর আন্দ্রি তাকে হুমকি দেয় যে এই ব্যাপারে সে যেন কাউকে কিছু না বলে, যদি সে এই ব্যাপারে মুখ খোলে তাহলে তাকে এবং তার পরিবারকে আন্দ্রি শেষ করে দিবে। এরপরও তান্ডি ওই দিন দায়ুকে এই ব্যাপারে বলে দিয়েছিল, যেটা বুঝতে পারার সাথে সাথে আন্দ্রি ওই দিন তান্ডিকে মারার জন্য ওই ঘরের ভেতরে নিয়ে যায় এবং তাকে প্রথমে পানির ভেতরে দম বন্ধ করে মারার চেষ্টা করে। এরপর সে তার মাথা আঘাত করে, এর ফলে তান্ডি অজ্ঞান হয়ে যায়। তখন সে হেরু এবং মেংকে বলে তান্ডিকে উপরে ঝুলিয়ে দিতে, যাতে করে মনে হয় সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। তবে মেং কিছুতেই এটা করতে চাইছিল না, যেহেতু দায়ু তান্ডিকে নিজের মেয়ের মতো দেখত। তবে তার কাছে আর কোনো উপায়ও ছিল না। তারা দুজন মিলে তান্ডিকে ঝুলিয়ে দেয় আর এরপর তারা সেখান থেকে চলে আসে। কিন্তু তখনও পর্যন্ত তান্ডি মরেনি, তার জ্ঞান আগেই ফিরে এসেছিল। সে এতক্ষণ নাটক করছিল যাতে করে নিজের জীবন বাঁচাতে পারে। সঠিক সময় সেখানে দায়ু পৌঁছে গিয়েছিল, তবে সে তান্ডিকে বাঁচাতে পারে না, কেননা তখনই সেখানে চলে আসে আন্দ্রি, যে কিনা ওই অবস্থাতেই তান্ডির ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। এটা দেখার পর বিকা একেবারেই হতবাক হয়ে গিয়েছিল। যাকে সে এত ভরসা করে সবকিছু বলছিল সেই ডক্টর আন্দ্রিই ছিল তান্ড্রির হত্যাকারী, আর এই ব্যাপারে দায়ু অনেক আগে থেকেই জানত। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে এবং বিকাকে পানির ভেতরে চুবিয়ে রাখা আরুমের মাথায় আঘাত করে আন্দ্রি, যার ফলে বিকা পানির ভেতর থেকে বেরিয়ে আসে। আন্দ্রি তাকে সাহায্য করতে এগিয়ে যেতে চাইলে বিকা তাকে নিষেধ করে। তার এই ব্যবহার দেখে আন্দ্রির একটু সন্দেহ হয় যে বিকা হয়তোবা সবটা জেনে গিয়েছে। সে কষ্টে মষ্টে আরুমকে নিয়ে বেরিয়ে আসতে চাইছিল। তখন আরুমের জ্ঞান ফিরে আসে। সে বিকাকে জানায় যে এই রুমের ভেতরই সে নিজের অ্যাবর্শন করেছিল। এছাড়া সে এটাও জানায় যে ডক্টর আন্দ্রি ওই ব্যক্তি যে কিনা তাকে অজ্ঞান করে তার সাথে খারাপ কিছু করেছিল। আর এই দোহাই দিয়ে সে যখন এই চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিল তখন আন্দ্রি তাকে হুমকিও দিয়েছিল। তবে বিকা তাকে বারবার চুপ করতে বলে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ডক্টর আন্দ্রি সবটা বুঝতে পেরেছিল, তাই সে প্রথমে এসে আরুমকে ধরে ফেলে আর এরপর তাকে অজ্ঞান করে বিকার দিকে এগিয়ে যায়। সে বিকার হাতে একটা ধারালো বস্তু দিয়ে আঘাত করে এবং বলে সে কি জানে। তখনই সেখানে চলে আসে ডক্টর ইমু, যে কিনা ডক্টর আন্দ্রির গলায় একটা দড়ি ধরে তার দম বন্ধ করার চেষ্টা করে। আন্দ্রি যখন নির্জীব হয়ে পড়ে তখন সে এগিয়ে যায় বিকার দিকে। প্রথমত বিকা তার কাছে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য। তখন ডক্টর ইমু জানায় যে তান্ডি তার ফিয়ন্সে ছিল, তাদের দুজনের বিয়ে ঠিক ছিল। আর যখন সে মারা গিয়েছিল তখন তান্ডি প্রেগনেন্ট ছিল। সে জানে যে তান্ডি তার দ্বারা প্রেগনেন্ট হয়নি, এর মানে এই বাচ্চার বাবা অন্য কেউ, আর হতে পারে সে এই ক্লিনিকেরই। আর এই কারণেই সে এখানে ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছিল, যার কারণে বেশ কিছু বছর ধরে এই ক্লিনিকটি বন্ধ রাখা হয়েছিল। তবে আন্দ্রির কাছে ছিল স্ট্রং কানেকশন, যার সাহায্যে সেই ক্লিনিকটি আবারও চালু করে ফেলে। তখন বিকা তাকে জানায় যে তান্ড্রির মৃত্যুর জন্য আন্দ্রিই দায়ী। আন্দ্রিই মূলত তান্ডিকে খুন করেছিল। কথা বলতে না বলতেই পেছন থেকে আন্দ্রি ওঠে এবং একটা ধারালো বস্তু ঢুকিয়ে দেয় ইমুর পেটে, ফলে ইমু অনেকটা আহত হয়ে পড়ে। এরই মাঝে সুযোগ পেয়ে বিকা আরুমকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আন্দ্রিও কিছু হাতিয়ার নিয়ে বিকা এবং আরুমের পিছু করতে থাকে। তারা চলে আসে হসপিটালের কনস্ট্রাকশন চলা বিল্ডিংয়ে, যেখানে লুকিয়ে ছিল আরুম এবং বিকা। আন্দ্রি সেখানে এসে নিজের গল্প বলতে থাকে। তার বাবাও তারই মতো একজন মানসিকভাবে অসুস্থ লোক ছিল, যে কিনা তার অসুস্থ মাকে পর্যন্ত ছাড় দিত না। এর ফলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও তার মাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আন্দ্রি এর অবসান ঘটায়। সে তার বাবার ড্রিঙ্কের সাথে বিষ মিশিয়ে তার বাবাকে মেরে ফেলে। সে তার মাকে মুক্তি দিলেও সে আস্তে আস্তে করে নিজেই নরপশুতে পরিণত হয়। তার বাবার মতো করেই তাকে অসুস্থ কাজ মজা দেয়। একথা বলতে বলতে সে চলে আসে আরুমের কাছে। তবে সেখানে বিকা ছিল না। বিকা তো পিছ থেকে তার উপর হামলা করে। তবে সে বিকাকে খুব সহজেই কাবু করে ফেলে। সে বিকাকে পুরোপুরিভাবে মেরে ফেলতেই যাবে, এমন সময় সেখানে চলে আসে দায়ু এবং আন্দ্রিকে ছুরি দিয়ে আঘাত করে। আর এরপর সে আরুমের কাছে ছুটে যায়, যার অবস্থা দেখে তার ভীষণ খারাপ লাগছিল। তখন আরুম তাকে তান্ড্রির কথা বলে। দায়ু বুঝতে পারছিল না যে তান্ড্রির ব্যাপারে আরুম কিভাবে জানলো। তখন আরুম ওই একই জিনিস করে যা সব সময় তান্ডি তার সাথে করত। আর এরপর আরুমের জায়গায় দায়ু যেন তান্ডিকেই দেখতে পায়। সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এমন সময় সেখানে আন্দ্রি এসে তার গলা কেটে ফেলে, ফলে দায়ু সেখানেই মারা যায়। আর দায়ু মারা যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই তান্ডির আত্মা আর চুপ থাকতে পারে না। সে ছুটে চলে আসে আরুমের দিকে
এদিকে দায়ুকে মেরে আন্দ্রি এগিয়ে গিয়েছিল বিকাকে মারার জন্য। তবে ততক্ষণে তান্ডির আত্মা প্রবেশ করে আরুমের ভেতরে এবং সে একটা ইলেকট্রিক গান তুলে নেয়, যেটা দিয়ে সে কিছু স্ক্রু মেরে দেয় আন্দ্রির গায়ে, যার ফলে আন্দ্রি সেখানেই পড়ে যায়। আর এরপর আরুমের ভেতরে থাকা তান্ডি তুলে নেয় ওই ইঞ্জেকশনটি, যেটা দিয়ে আন্দ্রি মারতে চলেছিল বিকাকে। সেই ইঞ্জেকশন দিয়ে আন্দ্রিকে ভীষণভাবে কষ্ট দিতে থাকে, এমনকি সে তো তার এক চোখ তুলেও নেয়। অন্য চোখের ভেতরে ওই ইঞ্জেকশন দিয়ে সে তাকে পুরোপুরিভাবে মেরে ফেলবে তার আগেই বিকা তাকে তান্ডি বলে ডাক দেয়। তখন সে থেমে যায়। বিকা তাকে বোঝায় যে সে তো বিকাকে তার সম্পূর্ণ স্টোরিটা বলেছে। বিকা প্রমিস করে যে সে তাকে ন্যায় বিচার পেতে সাহায্য করবে, সে যেন আন্দ্রির মতো লোককে মেরে নিজের পাপ না বাড়ায়। ততক্ষণে ডক্টর ইমো নিজেকে সামলে ওই রুমের ভেতরে গিয়ে ওই বাথটাবটি ভেঙে ফেলেছিল, যার উপর ঝুলেছিল তান্ডি। এর ফলেই হয়তোবা তান্ডির আত্মা মুক্তি পেয়ে যায় এবং আরুম আবারও স্বাভাবিক হয়ে যায়। বিকা তখন তাকে কোনো মতে সামলে নেয়। জানে না মারলেও আন্দ্রির অবস্থা এতটাই খারাপ করে দিয়েছিল তান্ডির আত্মা যে তার পক্ষে ওঠা সম্ভব ছিল না। পরদিন সকালে অ্যাম্বুলেন্স আসে তাদের সবাইকে নিতে, যেখানে আসল আরুমের কণ্ঠ আমরা শুনতে পাই। সে বলে এত বড় একটা বিপদে পড়ার পর সে বেস্ট ফ্রেন্ডের গুরুত্ব বুঝতে পেরেছে। সে অনেক খুশি যে তারা দুজন দুজনের পাশে ছিল। এত কিছু সহ্য করতে হলেও সে এই ব্যাপারটা ভেবে খুশি যে আরুম এবং বিকাকে একা একা এসব সহ্য করতে হয়নি, তারা দুজন একসাথে ছিল, একজন আরেকজনকে সাহায্য করার জন্য, রক্ষা করার জন্য। এখন এই ঘটনার বেশ কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। তখন আন্দ্রি জেলে ছিল, সে তার পাপকর্মের সাজা কাটছিল। সেখানে তার এক্স ওয়াইফ তার সাথে দেখা করতে আসে, যাকে আমরা গল্পের প্রথম দিকে হসপিটালে দেখেছিলাম। এখানেই আসে একটা মজাদার টুইস্ট। প্রথম থেকে ওই তান্ডির আত্মা মূলত আরুমকে পজেস করেনি, বরং পজেস করে রেখেছিল আন্দ্রির এক্স ওয়াইফকে। তার মাধ্যমেই মূলত আরুমকে হাতিয়ার বানিয়েছিল, যাতে করে সে আন্দ্রির ওপর প্রতিশোধ নিতে পারে। আর বর্তমানে সে তার শরীরে করে এসেছে আন্দ্রিকে পুরোপুরিভাবে শেষ করে দিতে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের এই গল্পটিও। আশা করছি বাস্তব ঘটনাকে অবলম্বন করে তৈরি করা এই মুভির গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। একইভাবে বাস্তব ঘটনা অবলম্বনে আরও একটি মুভি রিলিজ পেয়েছে, যেখানে দেখানো হয়েছে একটা পরিবারের উপর করা কালো জাদুর ভয়াবহতা, যার এক্সপ্লেনেশন আমি খুব দ্রুত নিয়ে আসবো। তাই যদি ওই মুভিটা আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ভ্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান, তাহলে আমার ভ্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইভ ভ্লগ আপলোড করে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।